প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসো পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মডেল টেস্টগুলো করছিলাম প্রফেসরস প্রকাশনী থেকে। আমরা আজকে পঞ্চম মডেলটা করব, 5 নম্বর মডেল। তো 1 নম্বর কোয়েশ্চেন ছিল শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি, তার মানে শ্রীকান্ত লেখাটা আসলে কি ধরনের লেখা, তো এটা জেনে রাখতে হবে যে এটা উপন্যাস হবে সঠিক উত্তর। শ্রীকান্ত একটা শরৎচন্দ্রের লেখা কিন্তু উপন্যাস। তো যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটার নাম কি, তো এটাকে সমস্যমান পদ বলা হয়। যে পদ মিলে সমাস হয়, তো সঠিক উত্তর হবে গ নাম্বারটা, অর্থাৎ সমস্যমান পদ। এটা মনে রাখতে হবে, জিনিসগুলো নোট করে রেখে দাও। কুল কাঠের আগুন এই বাগধারাটার সঠিক অর্থ কি, তাহলে তীব্র জ্বালা, কেননা কুল গাছের কাঠে আগুন খুব বেশি জ্বলে, এই জন্য এটাকে তীব্র জ্বালা বিষয়ক অনুভূতি বোঝাতে কুল কাঠের আগুন বাগধারাটা ইউজ করা হয়। 4 নম্বর, যার আগমনের কোনো তিথি নেই, তিথি মানে হচ্ছে সময়, এটাকে এক কথায় প্রকাশ করলে কি হবে, তাহলে অতিথি। এটা অনেকেই দেখো জানো না, অতিথি যেহেতু ধরা হয় যে আগমনের কোনো সময় নেই, যে কোনো সময় আসতে পারে অতিথি। অহিনকুল, অহি ও নকুল এটা ব্যাসবাক্য, ব্যাসবাক্য আসলে এরকম কোশ্চেনে দেবে না। অহিনকুল এটা কোন সমাস, এটা চাওয়া হয়েছে। তো এই জাতীয় জিনিসগুলো দ্বন্দ্ব সমাস হয়, যেটার ব্যাসবাক্যে ও থাকে, যেমন ভাই বোন, ভাই ও বোন এরকম, তো এটা দ্বন্দ্ব সমাস। হাট বাজার, হাট ও বাজার। কোনটি কণ্ঠধ্বনি নয়, তার মানে নয়ওয়ালা কোশ্চেনগুলো সিরিয়াস, যে 3টা অপশন আছে কণ্ঠধ্বনির আর একটা নয়, তো সেটা খুঁজে বের করতে হবে। দেখো কণ্ঠধ্বনির মধ্যে ক, এটা কণ্ঠ থেকে আসে, খ, গ, প কিন্তু ওষ্ঠধ্বনি বলা হয়, কেননা এটা ঠোঁট দিয়ে উচ্চারণ করতে হয়, প, ফ, ব, ভ, তো এটাই হবে অ্যান্সার, এটা কণ্ঠধ্বনি নয়। 7 নম্বর, পায়ের আওয়াজ পাওয়া যায় এই নাটকটির রচয়িতাকে, এটা বেশ একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো এটা সৈয়দ শামসুল হক হবে, পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা বিখ্যাত রচনা। কোনটি শুদ্ধ বানান, তো এখানে সর্বাঙ্গীন বানানটা নিয়ে দেখানো হয়েছে। তো এই ক নাম্বার, এটা মনে রাখতে হবে যে দন্তস্ব, বয়রে পাকার, উমগয়ে দীর্ঘি আর মূর্ধন্য সর্বাঙ্গীন। এই বনে বাঘের ভয় নেই, বাক্যে এই বাঘের যে ওয়ার্ডটা আছে এটা কোন কারকে, কোন বিভক্তি, এটা চাওয়া হয়েছে। তো ভয় জাতীয় মনে রাখতে হবে, ভয় জাতীয় যে কোনো কিছু থাকলেই, যেমন আমি বাবাকে ভয় পাই না, এই ভয়ের নিচে সেটা দাগ থাকতে হবে না, বাক্যটাতে ভয় থাকলেই এটাকে অপাদান ধরতে হয়, কেননা হইতে থেকে মিনিং করতে হয়, যে বাঘ হইতে ভয়, এরকম একটা মিনিং করে নিতে হয়। সো আর লাস্টে র এর এগুলো থাকলে আমরা ষষ্ঠী বিভক্তি জানি, বয়শূন্য রটাই স্পেশালি বোঝা যায়, তাহলে এটা অপাদান কারকে ষষ্ঠী বিভক্তি। তোমরা ভয়টা মনে রাখবা, ভয় জাতীয় যে কোনো কারক বিভক্তিতে আসলেই ভয় কথাটা থাকলে ভয়ের নিচে দাগ থাকতে হবে না, এই পাশের এই ওয়ার্ডটার দাগ থাকলে ওইটা অপাদান কারকে হবে। সপ্তর্ষি শব্দটি কোন সমাস, তো এটা দ্বিগু বহুব্রীহি তৎপুরুষ আর দ্বন্দ্ব সমাস এখানে অপশনে দেওয়া আছে। তাহলে সমাহার থাকলে এটা দ্বিগু হয়, যেমন সপ্তঋষির সমাহার, ত্রিপদের সমাহার, এই জাতীয় যে কোনো সমাহার আলা ব্যাসবাক্যগুলো দ্বিগু সমাস হয়। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন শব্দটির পুরুষবাচক শব্দ নেই, পুরুষবাচক শব্দ নেই। 11 নম্বরের উদ্যোগ নয়ন, উন্নয়ন, এটা আসলে কোয়েশ্চেনে কোনো একটা ভুল আছে, এটা আসলে অপশনগুলো আসলে মিলছে না, এটা সন্ধি বিচ্ছেদ দিয়ে রাখছে, যাই হোক ওটা আমরা বাদ দিলাম। জাতির পতাকা আজ খামচে ধরেছে, সেই পুরনো শকুন, এই পংক্তির বিক্ষুব্ধ কবির নাম কি, তো এটা বিক্ষুব্ধ একটা ক্ষুব্ধ ভাষা প্রকাশ পেয়েছে, এটা বোঝা যাচ্ছে। তো এটা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ লেখা, এটা তোমাদের মনে রাখতে হবে এই জাতীয় জিনিসগুলো। তো আমরা অঙ্কগুলো সরাসরি হাতে হাতে করবো, আর বাকি কোয়েশ্চেনগুলো আমরা এইভাবেই দেখাবো। 13 নম্বর কোয়েশ্চেন আমরা আসলাম। 13 নম্বর, দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত, দারিদ্র কবিতাটা নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তাহলে এটা সিন্ধু হিল্লোল হবে, এটা হবে দারিদ্র। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য কোথায়, এটা ভালো একটা কোয়েশ্চেন। তাহলে উপসর্গ থাকে সামনে আর প্রত্যয় বসে পিছনে, অর্থাৎ ইংলিশে আমরা যেটা প্রিফিক্স বলে থাকি কোনো ওয়ার্ডের সামনে বসে, আর সাফিক্স বলি আমরা পরে যেটা বসে সেটাকে ওয়ার্ডের শেষে। তো বাংলায় তাই উপসর্গ বসে সামনে আর প্রত্যয় বসে একটা ওয়ার্ডের শেষে, এটা মনে রাখলে হবে। আচ্ছা, 15 নম্বর, বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি, তাহলে এটা ওমো গ যেটা আমরা বলে থাকি, তো এটা আসলে ওমো গ নর্মালি বলি, কিন্তু এটা জ ইও বলা হয়, বর্গীর জ যোগ ইও, এই যে এই অক্ষরটা যুক্ত বর্ণটা বর্গীর জ যোগ ইও মনে রাখতে হবে, যেমন বিজ্ঞান, জ্ঞান, এই যুক্ত বর্ণের ক্ষেত্রে। উচ্ছ্বাস শব্দের প্রতিশব্দ নয় কোনটি, তাহলে প্রতিশব্দ মানে কি ওই সিমিলার ওয়ার্ডের মতোই, তো এটা উদ্ভাসিত হবে, এটার অ্যান্সার 16 নম্বরটা, এটা প্রতিশব্দ নয়, আর বাকি সবগুলোই যে 3টা ছিল এগুলো সব তাহলে উচ্ছ্বাসের হলো সিমিলার ওয়ার্ড। আচ্ছা, কোনটি শুদ্ধ বানান,
তো এখানে একদিকে আছে লুণ্ঠন, দণ্ড, কণ্টক আর হলো স্পন্দন। তো স্পন্দন বানানটা এখানে সঠিক, এখানে আসলে মূর্ধন্য হতো, যাই হোক কোনো ভুল আছে এটা। নদীর মাছ সুস্বাদু, তাহলে এখানে নদীর কোন কারকে কোন বিভক্তি? কারক বিভক্তি প্রচুর পরীক্ষায় আসে। তো কোথায় দিয়ে প্রশ্ন করলে এটা অধিকরণ কারক হয়। তো আমরা এইভাবে যদি ভাবি যে কোথাকার মাছ, তাহলে একটা স্থান আর কি, সোজা কথা স্থান হলে অধিকরণ কারক হয়। আর লাস্টে এর আগেও আমরা দেখলাম যে বয়সন্য র থাকলে এটা ষষ্ঠী বিভক্তি ধরা হয়। 19, নিচের কোন শব্দটির পুরুষবাচক শব্দ নেই? তো এটা সবসময় স্ত্রীলিঙ্গ হিসেবেই ব্যবহার হয়। হ্যাঁ, এটা বলা হয়েছে। তো ডাইনি, ডাইনিটা বাকি সবগুলোই কিন্তু পুরুষবাচক শব্দ আছে। ডাইনি, পেতনি এই জিনিসগুলোর কোনো পুরুষবাচক শব্দ হয় না, যদিও ছেলে ভূত আছে আসলে, তারপরেও ডাইনিটা সবসময় হচ্ছে যে নিত্য স্ত্রীলিঙ্গ ধরা হয়, এর কোনো পুরুষবাচক শব্দ নেই। সংক্ষিপ্ত এর বিপরীত শব্দ কি? তো এটা খুবই সোজা কোয়েশ্চেন, এটা বিস্তৃত হবে। সংক্ষিপ্ত মানে কি, ছোট করে নিয়ে আসা, বিস্তৃত মানে বড়। অ্যাবস্ট্রাক্ট নাউন অফ দ্য ওয়ার্ড ওবে ইজ। ওবে হলো ভার্ব, ওবে মানে কি মান্য করা, তার এর অ্যাবস্ট্রাক্ট নাউন চাওয়া হয়েছে। তো অ্যাবস্ট্রাক্ট নাউনের একটা আমি এর আগেও বলেছি যে একটা ওয়ার্ডের শেষে তোমরা এটা মনে রাখবা, সিই, তারপরে টিওয়াই, টিআইওএন সন যেটা, তারপরে মেন্ট, হ্যাঁ যেমন স্টেটমেন্ট, তারপরে এডুকেশন মানে টিআইওএন, এই ওয়ার্ডগুলো থাকলে ডোম, নেস, এগুলো সবসময় অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। সো এখানে দেখো লাস্টে সিই আছে, এটা দেখলেই এক চান্সে বোঝা যায় অবিডিয়েন্স মানে বাধ্যবাধকতা, এটা কিন্তু নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা মনে রাখলেই সুবিধা হয়। কোন বাক্যটি শুদ্ধ? 22 নম্বরে আমরা আসলাম। তো ইট রেইনড ফর 3 days, তাহলে এই ধরনের বাক্যগুলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হয়। হ্যাভ বিন, হ্যাজ বিন, আইএনজি মানে আগে শুরু হয়ে এখনো চলছে। সো এটা যেহেতু পাস্ট ইনডিফিনিটে দিয়েছে তাহলে এটা ভুল। শুদ্ধ বাক্য চাওয়া হয়েছে খ, ব্রেড অ্যান্ড বাটার আর নেসেসারি। আমরা না, এটা আসলে ইজ বসাইতে হয়, এটা একটা নিয়ম আছে রাইট ফর্ম অফ ভার্বসের, যে ব্রেড না হলে মানে ব্রেড আর বাটার এটা সমমুখী সম্পর্ক, যে এটা না হলে ওটা অচল, এটা না হলে এটা অচল। যদি বলে ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ডিশ, ওখানে ইজ বসাইতে হয়, এগুলো সিঙ্গুলার ভার্ব হয়। আর এইটা রাইট দেখো, একটু আগে যেটা বললাম যে এই যে সিন্স ফর থাকলে রাইট ফর্মের ক্ষেত্রে এটা হ্যাভ বিন, হ্যাজ বিন, আইএনজি অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হয়। সো গ নম্বর অপশনটা রাইট। 23, কোনটি কনজাংশন? তাহলে কনজাংশন হলো দুইটা ওয়ার্ড বা দুইটা বাক্যকে যারা যুক্ত করে। তো ভেরি না, ভেরি একটা অ্যাডভার্ব, আউটও না প্রিপোজিশন, এটাও প্রিপোজিশন। তাহলে কনজাংশন হলো অর, অ্যান্ড, বাট, অর, এগুলোকে ইফ, এরকম অনেক আছে, এগুলোকে কনজাংশন বলা হয়। আচ্ছা, উইথ ওপেন আর্মসের অর্থ কী? তো একটা এডিয়াম ফ্রেজ এটা, তো এটা হলো ওয়ার্মলি। ওয়ার্মলি মানে কি, উষ্ণভাবে, যেমন আমরা বলি যে অতিথিকে উষ্ণ অভ্যর্থনা দিল, এরকম কিছু, আন্তরিক যেটা। আওয়ার টিম ইজ বেটার দ্যান ইয়োর্স, বাক্যের টিম শব্দটি কোন প্রকারের নাউন? তাহলে যেগুলোকে একটা গ্রুপ বোঝায়, যেটা একটা দিয়ে কখনো সম্ভব হয় না, টিম, ক্লাস, গ্রুপ, হ্যাঁ, তারপরে আর্মি, পুলিশ, এখন বলতে পারো আর্মি তো একজনও হয়, কিন্তু আর্মিটা একটা গ্রুপ হিসেবে ধরা হয়, এগুলো সবসময় কালেকটিভ নাউন হয়, এটা মনে রাখবো, যেটা একটা দিয়ে কখনো হয় না। যেমন ক্লাস যদি আমি বলি, একজন দিয়ে কখনো ক্লাস হয় না, এই নাউনগুলোকে কালেকটিভ নাউন বলে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন 26 নম্বর, ক্যানন শব্দটির বহুবচন কি? তাহলে ক্যানোস, একটু আনকমন, জেনে রাখতে হবে। আচ্ছা, হি ইজ অ্যাফ্লিক্টেড ড্যাশ গাউট, বাক্যের শূন্য স্থানে সঠিক প্রিপোজিশন এখানে চাওয়া হয়েছে। তো এগুলো আসলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো জানতে হয়, তাহলে উইথ হবে, মানে সাথে, উইথ গাউট। বিটার শব্দটির ভার্ব হচ্ছে, তো বিটারের ভার্ব হলো এই যে এটা ইমবিটার, কারণ নেস থাকলে এগুলো নাউন হয়, লাস্টে এফ ওয়াই, এটাও নাউন, বিটার, এইটা হবে এটার ভার্ব, হ্যাঁ বিটার। আচ্ছা, প্লিজ শব্দটির নাউন কি? এগুলো সব পার্টস অফ স্পিচগত। আসলে এখানে যে পরীক্ষায় তোমার দুইটা এরকম আসবে, ভার্ব নাউন পাশাপাশি, তা না, আমরা যেহেতু মডেল করছি তো এই জাতীয় কোশ্চেনগুলো আসার জন্য এগুলো বেশি ইউজ করা হয়েছে। হ্যাঁ, তাহলে প্লিজার, আনকমন কিন্তু। তাহলে প্লিজের হচ্ছে যে নাউন হবে প্লিজার, মানে সন্তোষ। আচ্ছা, নেক্সট কোশ্চেন 30 নম্বর, নাম্বারিং শব্দটির ভার্ব কি? নাম্বারিং মানে কি, গণনার যে বিষয়টা, আর তাহলে গণনা করা যেটা, সেটা হবে ভার্ব, অর্থাৎ নিউমারেট। নিউমারেট মানে গণনা করা। শি আস্কড মি আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব, এটা ন্যারেশন চাওয়া হবে, বাক্যটির ইনডাইরেক্ট ফর্ম চাওয়া হয়েছে নিশ্চিত। তো ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা জানি আস্কড বসে, তাহলে শি আস্কড মি, আর ডাব্লিউএস কোশ্চেন না হলে এখানে ইফ বসে, অথবা ওয়েদার, এখানে ইফ ওয়েদার দুইটাই আছে, আমরা দেখব। আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব, তাহলে হবে ইফ, তাহলে মি আমাকে যেহেতু বলছে তুমি, তাহলে ওটা আমি হয়ে যাবে, ইফ আই, আর অ্যামিজ আর প্রিন্সিপাল ভার্ব থাকলে ইনডাইরেক্ট করতে গেলে ওয়াজ ওয়ার বসাইতে হয়, তাহলে ইফ
আই ওয়াজ হ্যাপি ইন মাই নিউ জব। আমরা দেখি কোনটাতে আছে। শি আস্কড মি ইফ আই ওয়াজ হ্যাপি ইন মাই নিউ জব। সো 31 নম্বরের অ্যান্সার ক নম্বরটাই রাইট, এটাই আমি যেটা বললাম এটি। কেননা এই জায়গাগুলো টেন্স ভুল দেওয়া আছে। দেখো আই হ্যাভ দেওয়া আছে, ওয়েদার দিছে, ঠিক আছে, ইফের জায়গায় ওয়েদার হয়, কিন্তু এখানে কখনো অ্যাম হবে না, অ্যামিজার থাকলে ওয়াজ হয়ে যাবে। ডিফর্ম শব্দটির সিনোনিম শব্দ মানে সমার্থক শব্দ যেটা বলা হয়, তো এটা হলো ক্রিপলড। এরকম অসংখ্য ওয়ার্ড আছে, আসলে এটা হচ্ছে যে অনেকটা তোমাদের প্র্যাকটিসের বিষয়, হ্যাঁ, যদি কমনে আসে তা আসলো। মাই ব্রাদার হ্যাজ নো ইন্টারেস্ট ড্যাশ মিউজিক, তাহলে মিউজিকের ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই, এরকম একটা প্রিপোজিশন হবে, তাই এটা ইন হবে। ইন্টারেস্ট ইন, কোনো কিছুর উপর মনোযোগ থাকা বা আগ্রহী থাকা, এটা ইন্টারেস্ট ইন হয়। হি ইজ ডেভয়েড ড্যাশ সেন্স, তো এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, হ্যাঁ, তার মানে এই সেন্স নাই এরকম কিছু, তাহলে ডেভয়েডের সাথে সবসময় অফ হয়, কিন্তু ডেভয়েড অফ একদম ডাইরেক্ট আইকার মতো কানেকশন সুপারগুলো। ইন্টারেস্টেড ইন যেমন, সেরকম ডেভয়েড অফ। নিচের কোন বাক্যটি শুদ্ধ? তো আমরা দেখি আই হ্যাভ রেড, কারণ রিডের পাস্ট পার্টিসিপল এটাই আসলে। আই হ্যাভ রেড দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড চ্যাপ্টার্স অফ দ্য বুক, হ্যাঁ এই বাক্যটাই সঠিক। দিস ইজ দ্য মোস্ট ইউনিক অপরচুনিটি, এটা আসলে মোস্ট হবে না। 4 সোলজার্স ওয়ার ওয়েন্ডেড অ্যান্ড 1 কিল্ড, এটাই ঠিক, এই বাক্যটাই সঠিক। হি হ্যাজ এ গ্রেট অ্যাপ্যাথি, মানে আকর্ষণ, হিজ স্টাডিজ, তো এখানেও একটা প্রিপোজিশন ড্যাশ দেওয়া আছে, তো এইখানে যেটা হবে টু, অ্যাপ্যাথি টু, মানে হচ্ছে কোনো কিছুর প্রতি আকর্ষণ। কোনটি শুদ্ধ বানান? 37 নম্বর, তো এখানে গ্রিয়েভেন্স, GRIEVANCE, এটাও শুদ্ধ বানান দেওয়া হয়েছে। 38 নম্বর, এখানে আসলে বেশ কঠিন বানানগুলোই মোটামুটি আসে, দেখা যায় আনকমন, হ্যাঁ, সেটা হলো হেটারোজেনাস, HETEROGENEOUS। আচ্ছা, অল অ্যাট ওয়ান্স এই ফ্রেজটির অর্থ কী? অল অ্যাট ওয়ান্স তার মানে সাডেনলি, মানে হঠাৎ করে এরকম কিছু। উই মাস্ট লিসেন টু হিজ ওয়ার্ডস, বাক্যটির সঠিক পরিবর্তিত, তাহলে প্যাসিভ ভয়েস চেয়েছে, মডালস অক্সিলারি ভার্বের, এটা যা থাকে তাই বসে, সাথে একটা বি বসাইতে হয়, হ্যাঁ, তাহলে অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে হিজ ওয়ার্ডস, এটা সাবজেক্ট হয়ে আসলো, হ্যাঁ, মাস্ট বি, আর এটা কিন্তু সুপার গ্লু মারা, লিসেন টু হার্বাল প্রিপোজিশন বলা হয়, এটা জাস্ট পাস্ট পার্টিসিপলের পরে ওইভাবেই থেকে যাবে কিন্তু। তো হিজ ওয়ার্ডস মাস্ট বি লিসেন্ড টু, বাইয়াসটা আসলে না দেওয়াটাই বেশি স্মার্ট। হয়তো ভাবতে পারো যে এখানে একটা তো দেখো বাইয়াস দেয়নি, মানে উই থাকলে বাইয়াসটা না দিলেই ভালো শোনায়। এবার আমরা অঙ্কে চলে যাব, অঙ্কগুলো আমরা হাতে হাতে করব। তো 40 জন পরীক্ষার্থীর মধ্যে 16 জন অনুত্তীর্ণ, মানে কি ফেল করেছে, হলে উত্তীর্ণ পরীক্ষার্থীর শতকরা হার কত? আমরা ইচ্ছে করলে আগে এটা বিয়োগ করে নিতে পারি। 40 জনের মধ্যে যদি 16 জন অনুত্তীর্ণ হয়, তাহলে উত্তীর্ণ কত, এটা আমরা বিয়োগ করলে পাবো, বা অনেকে আবার লাস্টে বিয়োগ করে, লাস্টে বিয়োগ করলেও হয়। তো আমরা শুরু করে দিলাম, আমরা 41 নম্বর অঙ্কে চলে গেলাম। তো আমরা প্রথমে বিয়োগটা করে নিই, যে অনুত্তীর্ণের সংখ্যা, তাহলে টোটাল স্টুডেন্ট ছিল 40 জন, এর মধ্যে দেখো উত্তীর্ণ হয়েছে কত, 16 জন, তাহলে আমরা 16 যদি বিয়োগ দিই, এই বাকিটাই অনুত্তীর্ণ বা ফেল হবে। সো এটা বিয়োগ করলে যেটা হবে 4, হাতের আগে এখানে আসলো 2, তাহলে 24 জন। এখন চেয়েছে যে এই অনুত্তীর্ণটা শতকরা হার চেয়েছে এটার। সো আমরা এখন বলবো মোটটা নিয়ে করতে হবে। 40 জনের মধ্যে এটা উত্তীর্ণ বের করলাম, উত্তীর্ণ আমি বিয়োগ করে যেটা পেলাম এটা কিন্তু উত্তীর্ণ সংখ্যা, কেননা এটা অনুত্তীর্ণ ছিল, হ্যাঁ, তাহলে মোটটা থেকে অনুত্তীর্ণ বিয়োগ করলে এটা উত্তীর্ণ বের হবে। উত্তীর্ণ শতকরা হারটাই চেয়েছে, তো আমরা এইভাবে সাজাবো যে 40 জনের মধ্যে উত্তীর্ণ হলো 24 জন, তাহলে একে হবে 24/40, আর শতকরা চাইলে এটা 100তে বের করতে হয়, তোমরা জানো এটা। তো 100টা আমরা জাস্ট উপরে দেব, দিয়ে কাটাকাটি করব, 24 গুণন 100/40, তো 4 দিয়ে কাটি, 4 6 24, আর এটা 4 10 40, আর এইটা 10 দিয়ে কাটলে 10 বার যায়, সো 6 10 60, তাহলে যেহেতু শতকরা চেয়েছিল তাহলে 60% হবে আমাদের 41 নম্বর কোশ্চেনের অ্যান্সার। 60% গ নাম্বার ছিল, আমরা একটু চেক করে নিই, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এরপর একটা গড়ের অঙ্ক দেখা যাচ্ছে, পিতা ও 2 সন্তানের বয়সের গড় হচ্ছে কত, 30 বছর, আর 2 সন্তানের বয়সের গড় হলো 20 বছর, পিতার বয়স কত? খুবই সিম্পল, এর আগেও বলেছি, গড় দেয়া থাকলে সবসময় কি মোট বের করতে হয়, আর গড় থেকে মোট বের করার সূত্র হলো গড় গুণন রাশির সংখ্যা। তো আমরা এদের মোট বয়সটা বের করব, তাহলে আমরা গড়ের লাইনটা লিখছি না, ডাইরেক্ট আমরা লিখছি যে পিতা ও 2 সন্তানের মোট বয়স,
পিতা ও দুই সন্তানের, আমি গড়টাও আগে লিখে দিচ্ছি, গড় দিয়ে করি 30 বছর। তো এটা তোমাদের দেওয়া ছিল যে পিতা ও 3 সন্তানের গড় বয়স হলো 30 বছর। এখন আমরা এদের মোট বয়সটা বের করব। গড় দেওয়া থাকলে এই একটাই কাজ। তো পিতা ও 2 সন্তানের মোট বয়স, তাহলে মোটের সূত্র হলো গড় গুণন রাশির সংখ্যা। এটা ছিল গড়। আর রাশি দেখো অনেকে ভুল করে এখানে 2 লিখবে, তাহলে কিন্তু হবে না, কেননা 2 আর পিতা একজন 3, তাহলে রাশির সংখ্যা কিন্তু এখানে 3, তাহলে গুণন 3 এত বছর। তো এটা হলো 3390 বছর। এখন দেখো ওই 2 সন্তানের বয়সের গড়ও দেওয়া আছে। এই যে 2 সন্তানের বয়সের গড় হলো 20 বছর, তাহলে 2 সন্তানের গড় বয়স 20 বছর। এখান থেকে আমরা এই 2 সন্তানের কি মোট বয়সটা আমরা একইভাবে বের করে নেব এই সূত্র দিয়ে। অতএব 2 সন্তানের মোট বয়স, তাহলে মোটের সূত্র গড় গুণন রাশির সংখ্যা, এখানে রাশি কিন্তু 2, তো 20 গুণন 2 তাহলে হলো 40 বছর। এখন একটু ঠান্ডা মাথায় ভাবো যে এইটা 90 বছর যদি হয় পিতা ও 2 সন্তানের মোট বয়স, এখান থেকে আমি যদি 2 সন্তানের মোট বয়সটা বিয়োগ দিই তাহলে কিন্তু পিতার বয়সটা বের হয়ে আসবে। তো একবারে আমরা লিখলাম। আমি বলতে পারো গড় থেকে করলেই তো হতো, গড় থেকে আসলে কোনো কিছু করার উপায় নেই, গড় থেকে শুধু মোট বের করাই যায়। তো পিতার বয়স যেটা ছিল হলো 90 বিয়োগ 40, এই হলো 50 বছর কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে 42 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে 50 বছর, যেটা ক নম্বর। হ্যাঁ, ওকে। আচ্ছা, এটা লাভ ক্ষতির একটা অঙ্ক, আমি আগে সাজিয়ে নিই। টাকায় 6টা দরে ক্রয় করে, টাকায় মানে 1 টাকায়, হ্যাঁ, টাকায় কয়টা দরে বিক্রয় করলে হচ্ছে যে 20%, এখানে 20% দেওয়া আছে, 20% লাভ হবে। তো এইসব অঙ্ক যেভাবে করতে হয়, আগে সবসময় একটির আমরা ক্রয় মূল্য হোক বিক্রয় মূল্য হোক, হ্যাঁ, একটির বের করব। তাহলে আমরা এইভাবে লিখবো যে 6টি, টা মানে টি, 6টির, এটা কেনার কথা বলেছে, তাহলে 6টির ক্রয় মূল্য হলো কত, টাকায় মানে 1 টাকা। এই যে আমি এখন দেখাচ্ছি, দেখো 6টির ক্রয় মূল্য 1 টাকা। এখান থেকে আমরা সবসময় একটির, সেটা ক্রয় হোক বিক্রয় হোক, একটির বের করে করব। তো 1/6 টাকা। ওকে, এখন আমরা যেটা করব, যে পার্সেন্ট দিয়ে লাভ ক্ষতি থাকলে এটা সবসময় মনে রাখবা, পার্সেন্ট দিয়ে লাভ হোক আর ক্ষতি হোক, এটা দেওয়া থাকলে সবসময় তোমাদের এই একটা লাইন লিখতে হবে, সেটা হলো 100 টাকা, মানে লিখিত পরীক্ষা হলে নর্মালি টিক চিহ্নে তুমি যত তাড়াতাড়ি ভাববা সেটাই ভালো। 100 টাকাকে ক্রয় মূল্য ধরা হয় পার্সেন্ট দিয়ে লাভ ক্ষতি দেওয়া থাকলে। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে 20% লাভে, এই লাইনটা লেখো বা না ভাবো, এটা না ভাবলে কোনো দিন অঙ্ক করতে পারবে না। তো এটা ক্ষতি হলে 100 থেকে বিয়োগ দিতে হয়, আর লাভ হলে 100-র সাথে যোগ দিতে হয়। তো 100 যোগ 20, তাহলে বা 120 টাকা। এখন আমরা দেখব যে আমাকে ক্রয় মূল্য বের করতে হবে নাকি বিক্রয় মূল্য। যদি ক্রয় বের করতে হয় তাহলে এই ক্রয় মূল্যটা ডানে ফেলবো, বিক্রয়টা বামে নেব। আর যদি বিক্রয় বের করার দরকার হয় তাহলে তোমরা জানো এটা ঐকিক নিয়মের মতোই, তো বিক্রয় মূল্যই তখন ডানে থাকবে, ক্রয় মূল্য বামে থাকবে। আমরা দেখি কি চাইছে এখানে। এই যে টাকায়, এটা পরে হবে টাকায় কয়টা দরে বিক্রয় করলে, তার মানে বিক্রয় চাচ্ছে। সো আমরা ক্রয়টাকে 100 টাকে বামে রাখবো, যে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হলো 120 টাকা। ভাষা কিছুই না, যার যেটা নাম সেটা লেখা। হ্যাঁ, বিক্রয় মূল্য 120 টাকা। ঠিক একইভাবে ক্রয় মূল্য চাইলে আমরা এটাকে এই পাশে দিতাম, এটাকে এই পাশে দিতাম, অর্থাৎ 120 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। এই তো এখন আমরা একে বের করব, 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য এই 120/100, আর ওই যে এইখানে একটা আমরা ক্রয় মূল্য রেখেছি একটির, সো 1/6, এটা আমরা এখন বসাবো। তো এটা ঐকিক নিয়মের প্রায় অঙ্কে আমি এর আগেও বলেছি যে উপরে যদি ভগ্নাংশ থাকে এরকম আর নিচে একে বের করো, তখন আমরা যেটা করি যে ডানের এটা লিখে গুণন দিয়ে ভগ্নাংশটা উল্টে দিতে হয়। কিন্তু 1-এর নিচে ভগ্নাংশ থাকলে মনে রাখবা এই ভগ্নাংশটা উল্টানো যাবে না, অর্থাৎ 1 উপরেই যাবে আর 6 নিচে যাবে। কিন্তু জিনিসটা যদি উল্টা ঘটনা হতো, অর্থাৎ উপরেই ছিল মনে করো 1/6, এরকম করে দিয়ে কিছু একটা আছে, আর এইখানে আমরা একে বের করছি তার নিচে। হ্যাঁ, এই সব ক্ষেত্রে যেটা করতে হয়, এই ডানেরটা আগে লিখে, এটা পূর্ণ সংখ্যা থাকলেও আগে লিখবা, ভগ্নাংশ থাকলেও আগে লিখবা, আর গুণন চিহ্ন দিয়ে এই ভগ্নাংশটা উল্টে দিতে হয়। অর্থাৎ 6 নিচে ছিল উপরে যাবে, আর 1 নিচে যদিও দাম নেই তারপরেও উল্টে গেলে এটা হবে। আর যখন তোমরা এই ডিজাইন পাবা যে 1-এর নিচে ভগ্নাংশ, হ্যাঁ, এইখানে কিন্তু উল্টাবে না, দুইটা দুই রকম। সো আমরা এটা পুরোটা আগে লিখে নেব যে 120/100,
আর এটা যদি না উল্টায় তাহলে উপরে থাকবে 1 আর নিচে থাকবে 6। এখন আমরা জাস্ট কাটাকাটি করি, 6 দুগুণে 12 আর 0 20 দিয়ে এটাকে কাটলে 5 বার যায়, তাহলে থাকলো কত 1/5 টাকা। এখনো শেষ হয়নি, আরও কাজ আছে। এখন ওরা যেটা বলছে যে দেখো টাকায়, এই যে টাকায় কয়টা করে বিক্রয় করলে, তাহলে আমরা যেটা পেলাম সেটা হলো এই যে বিক্রয় মূল্যটা পেলাম, তাহলে এইটা হলো কয়টির সেটা এখন জানতে হবে। এর উত্তর হলো এইখানে আমরা যে ক্রয় মূল্যটাকে কাজে লাগিয়েছি এখানে, হ্যাঁ, তাহলে এইটা কয়টির, এটাও ঠিক সেই কয়টিরই হয়ে যাবে। সো 1/6 দেখো এই যে একটি আমরা যদি এটা না করে নিতাম তাহলে একটু করতে সমস্যা হতো, হ্যাঁ, কিন্তু সেটাকে তখন 6টির বলা লাগতো, এই একটা সমস্যা ছিল, ওই জন্য আমরা এটা কাজটা আগে করে নিয়েছি। হ্যাঁ, তো এখন আমরা যেটা বলবো যে এটা যেহেতু একটির ক্রয় মূল্য, সেটাকে কাজে লাগিয়ে যে আমরা বিক্রয় মূল্যটা বের করব, এটাও কিন্তু তাহলে একটির বিক্রয় মূল্য। এখন ওরা চাচ্ছে টাকায় কয়টি বিক্রি করতে হবে, টাকায় মানে 1 টাকায়, তাহলে এটাকে আবার বামে নিতে হবে যে এত টাকায়, এটা বামে এটা ডানে, তাই না, কয়টি চেয়েছে, বিক্রয় মূল্য এক ধরনের কিন্তু কয়টি, তাহলে টিটা ডানে ফেলতে হবে, এত টাকায় বিক্রয় করতে হবে বা বিক্রয় করে 1টি। তাহলে 1 টাকায়, এই যে এখনই দেখো আমরা এই প্রমাণটা পাবো যে ভগ্নাংশের নিচে 1 হলে কি করতে হয়, উপরে ভগ্নাংশ নিচে 1, আর এখানে উল্টা ছিল 1-এর নিচে ভগ্নাংশ। সো এখানে যেটা করতে হবে এই ডানেরটা আগে লিখতে হবে, পূর্ণ সংখ্যা থাকলেও আগে লিখতে হবে, ভগ্নাংশ থাকলেও আগে লিখতে হবে, আর গুণন চিহ্ন দিয়ে ভগ্নাংশটা উল্টায় দিতে হবে। সো 1-1 কাটা গেলে এই যে 5টি থাকলো, এই 5টি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। সো 43 নম্বরের অ্যান্সার 5টা, আমরা একটু দেখে নিই। হ্যাঁ, ওকে। আর এটা তো খুবই কমন, এগুলো মান নির্ণয়ের বীজগণিতের অঙ্ক, এগুলো আসেই। তো আমরা এখন 44 নম্বর অঙ্কটা করতে যাচ্ছি। এটা ছিল মান, আর এইটা স্কোয়ার প্লাস 1/স্কোয়ারের মান চাওয়া হয়েছে। আমরা দুইভাবে করতে পারি, একটা হলো মান থেকেও করতে পারি, যদি আমরা এই মানটা থেকে করি এটাই আমরা করব, উভয় পাশে তাহলে বর্গ করে দিতে হবে, আর যদি এটা থেকে করি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্র আছে মান নির্ণয় সেটা ফেলতে হবে। সো আমরা এই মান থেকেই করতেছি, এটা দেওয়া ছিল, আমরা এটা উভয় পাশে বর্গ করব, ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দেবো, কারণ সমীকরণে সব কিছুই করা যায়, যেটাই করব দুই পক্ষে করলে কোনো নিষেধ নেই। সো এখন আমরা এটাকে বর্গের সূত্রে ফেলি, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটা হবে 9 3 স্কোয়ার, এই এ আর এ কাটা যায়। এখন প্লাস 2টা এই পাশে -2 করে দিলে 7 9 - 2 তাহলে হবে 7। সো আমরা উত্তর অলরেডি পেয়ে গেছি, 7 হলো অ্যান্সার। 44 নম্বর কোশ্চেনের অ্যান্সার দেখি আমরা, ক নাম্বারটা যেটা ছিল 7। ওকে, আচ্ছা, অঙ্ক আরও আছে, আমরা এবার 45 নম্বর অঙ্কে চলে যাই। 45 এটাও বীজগণিতের মান নির্ণয়ের অঙ্ক। তো আশা করি দেখতে পাচ্ছ তোমরা 45, আমি আমার খাতায় আগে তুলে নিচ্ছি। তো এখানে মান দেওয়া ছিল x³ - y³ সমান হলো 513, আর x - y বিভিন্নভাবে অঙ্কটা করা যায়, সমান হলো 3, হলে xy সমান হোয়াট। তো আমি খাতায় তুলে নিলাম জিনিসটা এইভাবে যে x³ এটা কিউব, এটাও কিউব, 3 পাওয়ার x³ - y³ সমান হলো 513, আর x - y সমান 3, xy এর মান কত। এখন তুমি xy এর একটা সূত্র জানো, যেটা এবির সূত্র, x প্লাস y/2 হোল স্কোয়ার, মাঝখানে মাইনাস x - y/2 হোল স্কোয়ার, এরকম। তাহলে সেইখানে কি হবে, x - y এর মান আছে কিন্তু x প্লাস ওয়াইটা নাই, তাই না? তাহলে এই যে একটা সমস্যা। এখন এটা যদি উভয় পাশে বর্গ করে একটা সূত্র, চিহ্ন চেঞ্জ করার সূত্র আছে, - b হোল স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার -4ab, সেই ডিজাইনে চিন্তা করে যদি x প্লাস ওয়াই বের করতে যাও, সেখানেও কিন্তু x y তে আটকাবা, কেননা এরকম ভগ্নাংশের অঙ্ক হলে 2ab 2xy করো, এটা কাটা যায়, কিন্তু এখানে আবার xy যায় আটকে যাবে, xy এর মান নেই। সো এখানে আমরা যেটা করব, এই মানটা থেকে আমরা কাজ করব। দেখো a³ - b³ যে সূত্র আছে, আমরা সেই সূত্রটা, এটা নর্মালি যেটা a - b * স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এটা আমরা সূত্রের সাহায্যে গুণ করতে ইউজ করব, আর না হলে উৎপাদকে বিশ্লেষণে। আর এটা হলো মান নির্ণয়ের যে a³ - b³ এর সূত্র আছে, অর্থাৎ a - b, সূত্রগুলো অবশ্যই জানতে হবে। a - b হোল কিউব, এখানে একটা প্লাস হয়, প্লাস 3ab বলতে 3xy, 3ab ইন্টু a - b, আর এগুলো আমরা সাইড করে রাখলাম। আর এটা ডান পাশে যেটা ছিল 513, এটা ঠিক রাখলাম। জাস্ট এটা আমার সূত্র, কিন্তু এটা তোমরা জানা না থাকলে লিখে নাও, a³ - b³ এর মান নির্ণয়ের সূত্র এটা। মান উৎপাদক বা সূত্রের সাহায্যে গুণনে এটা ইউজ করা হয় না। সো এটা হলো a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b, মানে সেট দুটো একই হয়,
মাইনাসের হলে মাইনাসই, কিন্তু একবার কিউব থাকে একবার খালি থাকে, আর এই চিহ্নটা কিন্তু উল্টো হয়। এটাই আবার যে প্লাসের যখন আছে দেখো এ কিউব প্লাস বি কিউব, তখন পার্থক্য কী হবে? এই সেট দুটা প্লাস হবে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। প্রচুর ভুল হয় কিন্তু এই সূত্র দুটো, কেননা প্লাসের সূত্র হঠাৎ করে একটা মাইনাস আসছে, এই জন্যই ভুল হয়, কিন্তু মনে রাখতে হবে। সো আমরা এখন এই ডিজাইনে এটা ছিলাম এ কিউব মাইনাস বি কিউব, এই ডিজাইনে আমরা এই ডিজাইনটা লিখেছি যে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। জাস্ট এখন আমরা এক্স মাইনাস ওয়াই এর মানটা বসাই দিই। 3 কিউব মানে একবার আমরা এটা করে দিলাম 27, আর এখানে এক্স ওয়াই তো হোয়াট, এক্স ওয়াই নাই, এক্স ওয়াইটা থাকলো, এক্স মাইনাস ওয়াই এর মান আবারও বসাবো ডট 3 হয়ে গেছে অঙ্ক। এই পাশে 513। এখন এটা আমরা গুণ করে 9xy করবো, আর 27টা আমরা প্লাস ছিল এবারে গিয়ে মাইনাস করে দিই একবারেই, আর এটা 3 × 9 9xy, মানে চলকের সাথে যেগুলো সংখ্যা থাকে এগুলোকে লাস্টে পাঠাতে হয়, তার আগে এগুলোকে সরাইতে হয়। সো এটা হবে 513 মাইনাস 27। আচ্ছা, নেক্সট লাইনে আমরা ওই বিয়োগটা আগে সেরে আসি। 9xy সমান 7 আছে 13 হবে 6, হাতের 1 আসলো 3 আছে 11 হবে 8, আবারও হাতে আসলো 1 আসলে 4। আচ্ছা, নেক্সট লাইনে এখন এটা অনেকে ভুল করে মাইনাস করে দেয়, এটা কিন্তু না, এক্স ওয়াইয়ের সাথে সম্পর্কটা দেখতে হয়। এ কেন মাইনাস হলো প্লাস থেকে? এক্স ওয়াইয়ের সাথে এই রাশিটার সাথে চলকটার সাথে সম্পর্ক ছিল প্লাস, এই জন্যই এর আগের চিহ্ন যেহেতু প্লাস ছিল হয়ে গেল মাইনাস, কিন্তু যখন গুণন সম্পর্ক থাকে তখন কিন্তু এ যে ভাগ হয়ে যাবে। সো এক্স ওয়াই ইকুয়াল টু হবে 486/9। এটা আশা করি একবারেই যাবে। 9 দিয়ে আমরা কাটলাম, 5 নং 45, 46 47 48 36, তাহলে 4 নং 36, তাহলে এক্স ওয়াইয়ের মান 54, অর্থাৎ আমরা 54 পেলাম 45 নম্বর কোশ্চেনে। আমরা দেখি, হ্যাঁ এই যে 54 খ নম্বর অপশনে ছিল, হ্যাঁ এটাই রাইট। 46 নম্বর দশমিকের একটা সরল দেওয়া হয়েছে, গুণ আর ভাগ আমি খাতায় আগে তুলে নিচ্ছি। 3 গুণন 0.3/2, এইটা ছিল আমাদের অঙ্কটা। তো এখানে যেটা ভাবতে হবে আমাকে, যে এখানে ভাগ আর কি গুণন আছে, সরলের নিয়ম হলো ভাগের কাজ আগে করা। হ্যাঁ, সেক্ষেত্রে তুমি ইচ্ছে করলে দশমিকটা তুলেও নিয়ে নিতে পারো, কোনো সমস্যা না। তো আমরা দেখি কোনটা ভালো। হ্যাঁ, দশমিকটা তুলেই দিই আগে। এই দশমিকটা তুললে তাহলে উপরে থাকবে 3 আর নিচে যাবে দশমিকের জন্য একটা 1, আর তারপরে যতগুলো অঙ্ক থাকে ততগুলো 0। আপাতত আমরা কোনো কাজ করলাম না। আচ্ছা, নেক্সট লাইনে আমরা ভাগের কাজ আগে করব, আর ভাগের কাজ মানেই গুণন দিয়ে উল্টে দিতে হয়। কারণ তুমি বলতে পারো যে হ্যাঁ এগুলোতে তো আমরা দিই না, তো এখানে পূর্ণ সংখ্যা থাকলে কেন দেবো? এখানেও আসলে দেওয়া হয়। দেখো এখানে আসলে নামতা থাকে জন্য আমরা বুঝি যে 2 দিয়ে ভাগ দিলে 16 দুগুণে 32 এটা হয়। কিন্তু আমি যদি এটা ভাবি যে 32, এই গুণন ভাগটা আমরা গুণন দিয়ে এটা উল্টাই দিলাম, উল্টাই দিলে কি 1/2 হবে, আর তখন কিন্তু এর সাথে একটা ভাগ সম্পর্ক হবে, কাটাকাটি যাবে। দেখো এই যে 16ই আসলো। সো আমরা পূর্ণ সংখ্যা থাকলে উল্টায় দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু দুইটার মধ্যে যে কোনো একটা ভগ্নাংশ হলেই কিন্তু উল্টায় দেওয়ার বিষয়টা আসে। এই পূর্ণ সংখ্যা কিন্তু এত ভগ্নাংশ, তাই না? যতই নামতা থাক, 2 এর নামতায় তো তুমি ভগ্নাংশটা পাবে না। সো গুণনের কাজ আগে করা যাবে না, এটা রেখে দিলাম, এটা আমরা রেখে দিলাম, আর এইটা আমরা গুণন চিহ্ন দিয়ে উল্টায় দিলাম। এখন এই তিনটেই কিন্তু আমরা একসাথে কাজ করতে পারবো। আর গুণনের কাজ মানে উপর নিচ খালি আমরা কাটাকাটি যায় কিনা সেটা চেক করবো। সো অনেকে এটা কেটে ফেলে, এটা ভুল। পূর্ণ সংখ্যা উপরে ধরতে হয়, সমস্যা হলে তুমি নিচে একটা 1 কাউন্ট করে নাও, তাহলে ভুল হবে না। তো কাটাকাটি হলে হবে উপরের সাথে নিচের, তো কাটাকাটি একটাও নাই দেখো। তো লব লব গুণ করে লবে বসাইতে হয়, অর্থাৎ 3 × 9 9 9, আর হর গুণ করে হরে বসাইতে হয়। একের ভ্যালু নেই, 10 দুগুণে 20 20 × 20, এই 9/20। এখন অপশনে যদি দশমিকে থাকে তাহলে আমাকে এটা দিয়ে আবারও ভাগ করে আমি এটা দেখিয়ে দিই। 0.0, আর এটা প্রথমে দশমিক পড়ার কারণে সামনে একটা 0 দিতে হয়। সো এটা দেখো 4 বার যায়, 4 20 80, বিয়োগ করলে অবশিষ্ট থাকে 10, আর ভাগফলে দশমিক ইউজ করলে এখানে লাইনে লাইনে একটা করে 0 এমনি পাওয়া যায় ভিক্ষা, যতক্ষণ ভাগ না মেলে। সো একটা 0 আমরা এমনি পেলাম, 5 বার দিলেই 4 20 100। এখন অপশনে এটা থাকলেও রাইট, এটা থাকলেও রাইট। আমরা দেখি কোনটা আছে। দশমিকেরটা দশমিকেই থাকার কথা, হ্যাঁ দশমিক অপশন দিয়ে আছে। তো 46 নম্বরে ঘ নম্বরে যেটা ছিল 0.45, এই যে দশমিক ফিগারটা যেটা আমাদের, এটি অ্যান্সার। নেক্সট আমরা 47 নম্বর কোশ্চেনে যাব। এটা প্যাটার্ন বা ধারার একটা অঙ্ক। 3 4 7 11 18 29, এই ধারাটির পরবর্তী সংখ্যাটা কত? তো এটা আমরা প্যাটার্নটা আগে তুলে নিই। তো এবার আমরা 47 নম্বর অঙ্কটা দেখি। তো এটা ধারার একটা অঙ্ক। তো ধারার কিছু কিছু থাকে যে পার্থক্য দেখে করতে হয়। দেখো এখানে আমি যদি পার্থক্য দেখতে যাই, এই 29-এর পরের সংখ্যাটা চেয়েছে, তো পার্থক্য এটা বিয়োগ করলে আসছে দেখো 1, এটা বিয়োগ করলে আসে কত 3, এটা বিয়োগ করলে 4, এইটা বিয়োগ করলে কত আসে 6 7 7।
যখনই আমরা দেখলাম যে এরকম বিশৃঙ্খলা একটা আসছে, যে কোনো একই পার্থক্য নাই, হ্যাঁ কেমন একটা এলোমেলো অবস্থা, তখন তোমরা প্যাটার্নের ক্ষেত্রে আরেকটা দিক ভাবতে পারো, এটাকে ফিবোনাক্কি বলা হয়। ফিবোনাক্কি সংখ্যা হলো যে পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান। হ্যাঁ, কিভাবে দেখো, যে এখানে 4 আর 3 যোগ করলে কত 7 হয়, 7 আর 4 যোগ করলে 11 হয়, 11 আর 7 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 18 হয়। হ্যাঁ, আবার 18 আর 11 যদি আমরা যোগ করি তাহলে 29 হয়। তাহলে পরের সংখ্যাটা কত হবে? 29 আর 18, এই দুটো আমরা যোগ করলেই পরের সংখ্যাটা পেয়ে যাব। সো 18 যোগ 29 করলে কত হয় এটা আমরা দেখি। 18 যোগ 29, তাহলে 9 আর 8 17, 17 7 হাতে 1, 2 এর 3 আর 4, তাহলে 47 হবে এটার অ্যান্সার। এটা ফিবোনাক্কি দিয়ে করতে হয়, দুইটা যোগ করলে এটা হয়ে যাবে। সো আমরা অ্যান্সার পেলাম 47 নম্বরে 47, যেটা খ নাম্বার অপশনে ছিল, এটাই রাইট। তারপরে 48 নম্বরটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল চাওয়া হয়েছে। তো এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রই আছে, তো সেই সূত্র দিয়ে করতে হবে। যারা সূত্রটা জানো না আমি তাদেরকে বলবো যে সূত্রটা অবশ্যই তোমরা তুলে রাখো, যে 48 নম্বর এটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু মানে যে ত্রিভুজের 3টা বাহুই সমান থাকে, সমবাহু ত্রিভুজের হলো ক্ষেত্রফল। তো এই ক্ষেত্রফলের সূত্রটা যেটা, সেটা হলো √3/4a², যেখানে a মানে হলো সেই ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য। যেহেতু 3টা বাহুই সমান, তো a মানে হলো সেই বাহুটা। তো একটা বাহু দেখো দেওয়া আছে, এই যে 8 মিটার, এটা হলো এর মান। হ্যাঁ, সো এখানে আমরা যদি √3/4 বসাই, আর এই যে এর জায়গায় আমরা যদি 8 বসাই, ইংলিশে আমরা করে নিলাম 8²। হ্যাঁ, সো এটা 8² মানে কত? 8টা 64, তাহলে √3/4, এই জায়গায় আমরা একটা গুণন চিহ্ন দিলাম, 8টা 64 বসাই দিলাম। তো এটা দিয়ে আমরা যদি কাটি তাহলে 4 6 24। আর এইসব ক্ষেত্রে অপূর্ণ বর্গ সংখ্যার উপর এরকম রুট থাকলে এটা চলকের মতো হয়ে যায়। আমরা যেমন গুণ করলে x গুণন 6 হলে আমরা 6x লিখি, অর্থাৎ এই সংখ্যাটা পূর্ণ সংখ্যাটা আগে নিতে হয়, 6√3। তো অপশনটা এরকমই থাকার কথা 48 নম্বর। আচ্ছা, এটা কোনো একটা সমস্যা হয়েছে দেখি। 48 নম্বরের ক, তাহলে এখানে √3/4a², √3/4a², 8টা 64, 4 4, ওহো 416 আমি ভুল করেছি, 416, 4 দিয়ে কাটলে 16 বার যায়, তাই 16টা সামনে দিলাম, 16√3। সো অপশন এটা ক নম্বর, 16√3। আচ্ছা, 49 নম্বর, এটা ভালো প্রশ্ন একটা। ত্রিভুজের ভর কেন্দ্র প্রত্যেক মধ্যমাকে কোন অনুপাতে বিভক্ত করে? তাহলে ভর কেন্দ্রটা আগে বুঝতে হবে, ভর কেন্দ্র কি। তাহলে একটা ত্রিভুজের যে 3টা মধ্যমা থাকে, এখন আবার বুঝতে হবে মধ্যমা কি, একটার সাথে আর একটা রিলেটেড। দেখো তো এবিসি যদি একটা ত্রিভুজ হয়, একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু থাকে, এই যে বিন্দুতে কোণাগুলা থাকে, এই এ একটা শীর্ষবিন্দু, বি একটা, সি একটা। তাহলে ত্রিভুজের যে কোনো মধ্যমা কাকে বলে? ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশকে মধ্যমা বলে। আমি যদি এই শীর্ষবিন্দু ধরি, এই বিন্দুটার সাথে দেখো এই বাহুটার টাচ আছে, এই বাহুটারও একটা টাচ আছে, এই বিসি বাহুর সাথে এ বিন্দুর কোনো টাচ নেই। তাহলে এই এ শীর্ষবিন্দুর বিপরীত বাহু বিসি, তার যেটা মধ্যবিন্দু, এটা আর এই শীর্ষবিন্দুটা যোগ করলে এটা একটা মধ্যমা। ঠিক একইভাবে বি থেকে আমরা যদি এই শীর্ষবিন্দুর বিপরীত বাহু দেখো এসি, যেহেতু এই বিন্দুটার সাথে এরও টাচ আছে, এরও টাচ আছে, তাহলে বিপরীত এসি, এসির যে মধ্যবিন্দু সেটা যদি বি বিন্দুর সাথে যোগ করি তাহলে এটা একটা মধ্যমা হবে, নাম দিলাম বি। আবার সি শীর্ষবিন্দু থেকে এর বিপরীত সি বিন্দুর দেখো বিপরীত বাহু এ বি, তার যেটা মধ্যবিন্দু, এটার সাথে যদি আমরা কানেক্ট করি তাহলে এটা একটা মধ্যমা, ধরো নাম দিলাম এফ। এই ত্রিভুজের 3টা মধ্যমা যে থাকে, এরা একটা বিন্দুতে যে ছেদ করে, অবশ্যই একটা বিন্দুতে ছেদ করবে, এটাকে বলা হয় ভর কেন্দ্র। ওকে, ভর কেন্দ্র। এখন প্রশ্নটা বলছে দেখো, যে ত্রিভুজের ভর কেন্দ্র প্রত্যেক মধ্যমাকে কোন অনুপাতে বিভক্ত করে? তো এটা হাতে রাখার জন্য ভালো বোঝা যাচ্ছে না, তারপরে এটা মুখস্থই রাখতে হবে সূত্রের মতো, যে এই যে একটা মধ্যমা এডি, হ্যাঁ, তাহলে এইটা হলো ভর কেন্দ্র, তাহলে এই মধ্যমাটাকে কি অনুপাতে ভাগ করে, মানে এইটা কত h2, এইটা কত, এরকম প্রতিটার ক্ষেত্রেই। যে এই যে বি একটা মধ্যমা, তাহলে এই যেটা ভর কেন্দ্র, এই ভর কেন্দ্রটা বি মধ্যমাকে কি অনুপাতে ভাগ করেছে, মানে এটা কত কতটুক, এটা কতটুক, কত ইস্টু কত, এরকম। সো এটা তোমার 2:1, এটা হচ্ছে যে তোমাদের মনেই রাখতে হবে, আসলে মুখস্থ রাখতে হবে। সেটা হলো আমাদের এটা কত নম্বর ছিল, 49 নম্বর, হ্যাঁ ক নম্বর, যেটা 2:1, অর্থাৎ এই দিকটা যদি 2 হয় এটা হবে 1, তাহলে অনুপাতটা হবে 2:1। তো প্রশ্নটা ছিল ত্রিভুজের ভর কেন্দ্র প্রত্যেক মধ্যমাকে কি অনুপাতে বিভক্ত করে? উত্তর হবে 2:1। 50 নম্বর, এটা দশমিকের একটা সরল অঙ্ক, ভাগ আর গুণ আছে। তো আমি অঙ্কটা আগে খাতায় তুলে নিই। 0.2 গুণন 0.02
গুণন 0.002, আর নিচে আছে 0.01 আর একটা 0.04। এইটা ছিল আমাদের সরল অঙ্কটা। তো আমরা এইসব দশমিকের অঙ্কগুলো সবসময় দশমিকগুলো তুলে নিয়ে কাজ করব, কোনো সমস্যা না। তো দশমিকগুলো যদি আমরা তুলে দিই তাহলে সবগুলো দেখো আগে দশমিক ছাড়া লিখবো। এটা লিখবো 2, এটা লিখবো খালি 2, যেহেতু দশমিক তুলে দিলে এগুলোর কোনো ভ্যালু নেই। এগুলোর বিনিময়ে কি হয়, দশমিকের জন্য 1 আসে, একটা শূন্য হয়, পরের অঙ্কগুলোর জন্য যতগুলো থাকে ততগুলো শূন্য, সেগুলো আমরা পরে কাউন্ট করব। আগে আমরা এই জায়গাটায় সবসময় দশমিক ছাড়া লিখবো। তাই এটা দশমিক ছাড়লে শুধু 2, এইটার দশমিক ছাড়লে শুধু 1, গুণন এটার দশমিক ছাড়লে শুধু 4। এখন আমরা হিসাব নিকাশগুলো দেবো যে এইটার যখন আমরা দশমিক তুলে দেবো, দশমিকওয়ালা রাশি উপরে থাকলে নিতে হয় নিচে, আবার নিচে থাকলে নিতে হয় উপরে। কি নেব, দশমিকের জন্য একটা 1 আর তারপরে যতগুলো অঙ্ক থাকে ততগুলো শূন্য। সো এইটার জন্য আমরা নেব দেখো নিচে, যেহেতু সংখ্যাটা উপরে আছে, তাহলে দশমিকের জন্য একটা 1 আর একটা শূন্য, একটা 10 নিলাম। আবারও একটা গুণ চিহ্ন দেবো। আবার এটার জন্য দশমিকের জন্য একটা 1 আর দুইটা অঙ্ক আছে, তাহলে দুইটা শূন্য, অর্থাৎ 100। আবারও একটা আমরা নিচে গুণ চিহ্ন দেবো। এখন আমরা এইটারটা তুলবো, দশমিকের জন্য একটা 1, 1 2 3, তাহলে এই 1 1 2 3, এই হলো উপরের দশমিকগুলোর কাজ কিন্তু ওকে হয়ে গেল। এখন আমরা নিচের গুলোর যদি যাই, যে এর যখন আমরা দশমিক তুলবো তাহলে এটা যেহেতু নিচে আছে টানের, এর বিনিময়ে যাবে হলো উপরে, অর্থাৎ দশমিকের জন্য একটা 1 আর দুটো শূন্য, অর্থাৎ 100, এটা দিতে হবে উপরে। আবার এটার যখন আমরা দশমিক তুলবো, এটাও যেহেতু নিচে আছে তাহলে উপরে নিতে হবে, দশমিকের জন্য একটা 1 আর দুইটা শূন্য, 100। এই অবস্থায় আমরা এখন কাটাকাটি করলেই আমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাব। সো 100 100 যেগুলো মিলে যাচ্ছে এগুলো আমরা কেটে দিই, আর এখানে 100 কাটলে একটা শূন্য থেকে যায়, অর্থাৎ 10 থাকে। তো আমরা এদিকেও কাটাকাটি করি, অনেক কাটাকাটি আছে। 2 দিয়ে যদি এটাকে কাটি 5 বার যায়, আবার 2 দিয়ে একেও যায়, এটাকে কাটলাম 5 বার, তারপরে এই 2 দিয়ে আমরা এই দুইটাকে কাটলাম। এখন একটা মজার জিনিস, উপরে কিছুই না থাকলে উপরের একের কিন্তু দাম আছে। এই ঘটনাটা যদি উল্টা হতো, যে এটা পুরোটা উপরে এটা নিচে, তখন নিচের একের আমরা দাম দিতাম না, সব কাটা গেছে, 1 আছে, কিন্তু উপরের একের দাম আছে। উপরে 1 থাকলো, আর নিচে হরে যা যা আছে সবগুলো গুণ করে দিলেই হবে। 5 5 25, আর 25 দুগুণে 50। তো এটা মেবি দশমিকের আছে অপশনে, যেহেতু দশমিকের অঙ্ক, তো আবারও 50 দিয়ে 1কে যদি আমরা ভাগ দিই, তাহলে দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, তারপরে যেহেতু যায় না আরও একটা শূন্য, দশমিকের বিনিময়ে একটা শূন্য নিতে পারবা, নিয়ে দিছি, তারপরেও হয় না। সো আরও শূন্য দরকার হলে এখানে শূন্য নিয়ে এখানে শূন্য, তাহলে 50 দুগুণে 100। আর এটা প্রথমে দশমিক আসার কারণে সামনে একটা শূন্য থাকলে থাকতে পারে অপশনে, সো এটাই রাইট। 0.02 50 নম্বর কোশ্চেনের অ্যান্সার 0.02। হ্যাঁ, 50-এর খ। ওকে, আচ্ছা, এটা প্রায় চাকরির পরীক্ষাগুলোতে আসে যে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি কখনো বৃহত্তম দেয়, কখনো ক্ষুদ্রতম দেয়। হ্যাঁ, এটা কিভাবে করতে হবে আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এটা অপশন থেকেই করব। আমি অপশনগুলো আগে খাতায় তুলে নিচ্ছি। গয়ে ছিল 4/5 আর ঘয়ে ছিল 5/7। তো কখনো বৃহত্তম বলে, কখনো ক্ষুদ্রতম বলে। তো এখানে বলেছে কোনটা বৃহত্তম। তো এটার কাজ হলো যে এই যে নিচেরটা দিয়ে উপরেরটাকে ভাগ দিতে হয়। তুমি চাইলেই, তোমার মনে হচ্ছে যে 3 দিয়ে কিভাবে 2কে ভাগ দেবো, মনে হয় 2 দিয়েই দিই, এটা হবে না। এই যে দেখো নিচে যেটা থাকে এটা দিয়েই উপরেরটাকে ভাগ করতে হয়। তো তোমরা যদি এইভাবে ভাগটা করো তাহলে আসলে ভুলটা হবে না, হঠাৎ করে যে 2 দিয়ে দিবা এটা হবে না। তো 2 এখানে নামায় নিবা, নিয়ে এখানে দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিলাম, তাহলে 6 বার যায়, 3 6 18, অবশিষ্ট থাকে 2। আর ভাগফলে দশমিক ইউজ হলে আমরা একটা করে শূন্য নিতে পারি যতক্ষণ ভাগ না মিলবে। সো একটা শূন্য নিলাম, আমরা 2 ঘর বন্ধ করে রাখবো। তো এবার আবার যদি 6 বার দিই তাহলে 3 6 18, এটা অবশিষ্ট থেকে গেল। এই ভাগ কিয়ামত পর্যন্ত চলবে, একটা করে শূন্য আসতেই থাকবে, 6 বার যেতেই থাকবে। এটা যদি আমরা ভাগ করি, তো এটা আলাদা করে দিলাম, 3কে আমরা ভাগ করি দশমিক 0, তাহলে 7 বার দিলাম আমরা, 4 7 28, আর এক ঘর করি, এখানে 2 থাকে, আবার একটা শূন্য এমনি পাবো। এবার এটা মিলে যাবে, কোনো কোনো ভাগ মিলেই যায়, দশমিক 4 5 20, এটা। আবার এটাও যদি আমরা ভাগ করি, যে 5 দিয়ে আমরা 4কে ভাগ করব, তাহলে দশমিক 0 50 40। ওকে, এটাও যদি ভাগ করে নিই, খুব ইজি বিষয়, দশমিক 0 7 7 49, অবশিষ্ট থাকে 1। আর ভাগফলে যেহেতু দশমিক আছে আমরা একটা শূন্য এমনি পাই, নিলাম, আবার একবার দিলাম, 7 7, অবশিষ্ট থেকে গেল। আমরা এখন সবগুলো দেখো, এইটা 2 ঘর করতে পারিনি কারণ না মিলে গেছে, এটা 2 ঘরে মিলে গেছে। এখন নিয়ম হলো বড় ছোট দেখার, যে দশমিকের ঠিক ইমিডিয়েট পরের ঘরটা যেটা, হ্যাঁ, এইদিকে যদি তোমার দেখো এই যে এইটা এই দশমিক ভগ্নাংশটা কিন্তু এর চেয়েও বড়, এটাই বড়।
তোমার দেখে মনে হচ্ছে এটা এক ঘর, এটা দুই ঘর। আসলে এখানে দশমাংশটা দেখতে হয়, দশমিকের ইমিডিয়েট পরের ঘরটা দেখতে হয়, যে যার বড় সেই বড়, যার ছোট সেই ছোট। সো এখানে দশমিকের ইমিডিয়েট পরের ঘরটা, এখানে যদি আরও অঙ্ক থাকে তাও লাভ নেই, এটি কিন্তু বড়। সো সবগুলোর মধ্যে দেখো এর দশমাংশ হলো 6, এর দশমাংশ 7, এর দশমাংশ কত 8, এর দশমাংশ 7। সো এই ভগ্নাংশটাই কিন্তু বড়, অর্থাৎ 4/5 হবে আমাদের 51 নম্বরের অ্যান্সার, 4/5। আমরা দেখি 51 গ, হ্যাঁ ওকে। আচ্ছা 52 নম্বর, এটা একটা গড় রিলেটেড অঙ্ক। একজন সাইকেল আরোহী ঘন্টায়, মানে 1 ঘন্টায় y কিলোমিটার বেগে x কিলোমিটার এবং ঘন্টায় q কিলোমিটার বেগে p কিলোমিটার যায়। ভ্রমণে তার গড় গতিবেগ কত? তাহলে মোট কত কিলোমিটার গেল আমরা সেটা যদি বের করি, মোট গেল। আচ্ছা তাহলে প্রথম যে গেছে সেটা হলো y কিলোমিটার গেছে, হচ্ছে না এটা হলো বেগ ছিল, ঘন্টায় y কিলোমিটার বেগে x কিলোমিটার গেছে, আর ঘন্টায় q কিলোমিটার বেগে p কিলোমিটার গেছে। তাহলে মোট গেল কত? x যোগ p। সো x যোগ p, আর ভিন্ন ভিন্ন চলক থাকলে তো এটা যোগ করা যায় না, এটা এইভাবেই থাকবে, x যোগ p কিলোমিটার। আর মোট সময় লাগলো কত সেটা আমরা সময় দুটো যোগ দিই, মোট যে আমাদের স্পিড ছিল। আচ্ছা তার আগে আমরা এটা একটা কাজ করতে পারতাম, সেটা হলো এটা করি, আমরা সময়টা বের করে নিই, তাই না? মোট দূরত্ব আর আসলে সময়টা তো দেওয়া নেই, ঘন্টায় y কিলোমিটার। তাহলে আমরা এইভাবে যদি করি, y কিলোমিটার যেতে লাগে 1 ঘন্টা, y কিলোমিটার, y কিমি যায় কত? 1 ঘন্টায়। অতএব তাহলে 1 কিমি যায় 1/y ঘন্টায়, আর সে y কিলোমিটার বেগে কত কিলোমিটার গিয়েছিল? y কিলোমিটার বেগে x কিলোমিটার গিয়েছিল। তাহলে x কিলোমিটার যায়, এটা আমরা এই নিয়মটা যাব না, x কিলোমিটার যায়, x দিয়ে গুণ হবে, তাহলে 1 গুণন x মানে আসলে xই হয়, x/y ঘন্টায়, তাই না? তো একইভাবে আমরা আরেকটা যে স্পিড দেয়া ছিল সেটা হলো q কিলোমিটার, ঘন্টায় q কিলোমিটার। তাহলে q কিলোমিটার যায় 1 ঘন্টায়, q কিলোমিটার যায়, q কিমি যায় 1 ঘন্টায়। তো এরকম সে p কিলোমিটার যাইতে তার কত সময় লাগছে? অবশ্যই আগে একে বের করতে হবে, 1/q। অতএব p কিলোমিটার যায়, তাহলে 1 গুণন p মানে ওটা p হবে, p/q। তাহলে এতে করে তার মোট সময়, আসলে এইভাবে করতে গেলে দেখো মোট দূরত্বটা পেলাম, কিন্তু মোট সময় কিন্তু বের করতে পাইতাম না, কেননা ওখানে বেগ দিয়ে দেওয়া ছিল যে ঘন্টায় y কিলোমিটার, ঘন্টায় q কিলোমিটার, কিন্তু কতক্ষণ লাগছে যেতে সেটা কিন্তু বের করা ছিল না। এখন আমরা এই ঘন্টাটা আর এই ঘন্টাটা যদি যোগ করি তাহলে মোট সময়টা আমরা পেয়ে যাব। অর্থাৎ যোগের সময় যে কোনো একটা আগে লেখা যায়, এটা বা এটা, x/y আর প্লাস p/q। তো এটা হলো আমাদের কি মোট সময়, আর মোট দূরত্ব কোনো সমস্যা নেই, যেটা আমরা করেছিলাম সেরকমই হবে, মোট দূরত্ব। তাহলে একবার গেছে p কিলোমিটার আর একবার গেছে x কিলোমিটার, এটা হলো মোট দূরত্ব। এখন গড় চাইলে মোট দূরত্বকে সময় দিয়ে ভাগ দিতে হয়। সো সময়টা আমরা একটু সাইজ করে নিই, এটা যদি আমরা লসাগু করে নিই তাহলে সুবিধা হবে এই যোগটা। সো এটার লসাগু হবে qy, দুটাই আসবে qy। তো এই y দিয়ে qy কে ভাগ দিলে, মানে কমনটা কাটা যায়, yটা কাটা যায়, q থাকে, তাহলে q দিয়ে উপরে গুণ দিলে qx, প্লাস এটা দিয়ে যদি একে ভাগ করি কমনটা কাটা যাবে, qটা y থাকবে, y দিয়ে উপরে গুণ দিলে py। এইটা হলো আমাদের কি মোট সময় এত ঘন্টা, আর মোট দূরত্ব ছিল এত। তাহলে আমরা এখন গড় বের করতে গেলে মোট দূরত্বটা আগে রাখবো, এত ভাগ এত। অর্থাৎ আমরা একটু অন্য পেজে যাই, আসলে মোট দূরত্ব আমাদের ছিল p প্লাস x ভাগ, এটা হলো মোট দূরত্ব, বাই মোট সময় ছিল এটা qx প্লাস py বাই qy। এখন ভগ্নাংশের ক্ষেত্রে ভাগ থাকলে আমরা কি করি? গুণন দিয়ে উল্টাই দিই। সো এটা আমরা যা ছিল তাই রাখলাম, p প্লাস x, এটা গুণন দিলে এটা উপরে চলে যাবে, অর্থাৎ qy, আর এটা নিচে আসবে qx, উল্টাই দিলাম py। আর এই অবস্থা আছে। এখন আমরা অপশনটা একটু দেখতে পারি কিভাবে ওরা আসলে সেটিং করেছে। 52 নম্বর অঙ্কটা, 52 দেখো অপশনটা হয়তো বা আমরা এইভাবেই পাবো, এই যে ঘ নম্বরটা, এই যে এইভাবেই ছিল, এই যে এটাই দেখো p প্লাস এক্সটা ওরা x প্লাস p লিখেছে, সমস্যা না,
এক্স প্লাস বি, যোগের সময় আগে বলেছি যে কোনো একটা আগে লেখা যায়, আর এই ভাগটা না দিয়ে ওরা এইভাবে বাই করে দিয়েছে, অর্থাৎ এটা নিচে, সেক্ষেত্রেও পি আলা রাশিটা হয়তো বা আগে দিয়েছে, দেখি এক্স বাই ওয়াই প্লাস পি বাই কিউ, ওরা লসাগুটাও তাহলে করেনি, হ্যাঁ, যেটা আমরা এইখানে করে রেখেছিলাম, এই যে যেটা আমরা এইখানে দেখো এটার লসাগু করে যেটা যোগ করেছিলাম, ওরা এই অবস্থাটা রেখেছে, অর্থাৎ এক্স বাই ওয়াই প্লাস পি বাই কিউ, এটাই রাইট হবে। তো এটা সমস্যা না, আমরা আশা করি বুঝতে পেরেছো তোমরা, এটা রাইট। এইটা হলো আমাদের মোট দূরত্ব ভাগ, এটা হলো মোট সময়। আচ্ছা, 53 নম্বর অঙ্কটায় আমরা যাবো। 53 নম্বরে যেটা বলছে, যদি 10টা বলদ, যেটা গরু আসলে, হ্যাঁ, বলদ 20 দিনে 50 বিঘা জমি চাষ করতে পারে, তবে 12টি বলদ 15 দিনে কত বিঘা? তা ঐকিক নিয়মের অঙ্ক, আমরা বিঘাটাকে ডানে ফেলবো, ডানেই আছে। আমরা যদি এইভাবে লিখি, 10টা বলদ 20 দিনে করে, 10টি বলদ 20 দিনে চাষ করে কত? 50 বিঘা। এখন কি কি চেঞ্জ করতে হবে? বলদ আসবে 12টা, আর দিনের জায়গায় আসবে 15। সো আমরা একটা একটা করে চেঞ্জ করব, যে একটা বলদ দিয়ে আমরা যদি 20 দিনেই চাষ করি, তাহলে কি কম জমি চাষ হবে, এটা যেহেতু জমির পরিমাণ, আর কম হলেই ভাগ হবে, অর্থাৎ 50/10 আসবে। ঠিক একইভাবে আমরা যদি এটা এক ঠিক রাখলাম, আর এখানে একদিনে যদি চাষ করি, তাহলে জমির পরিমাণ বা যে কোনো কিছুর পরিমাণ হলে এটা আসলে কম হয়। সো একদিনে চাষ করলে আরও কম বিঘা জমি চাষ হবে, তাহলে এটাও ভাগ হবে, অর্থাৎ এটাও নিচে যাবে। ভাগ হওয়া মানেই টানের নিচে থাকবে। আর একবারে এই লাইনটা আমরা একবারে করব। বলদের সংখ্যা দেয়া ছিল 12, আর দিন হলো 15। তো এটা হলো 12টি বলদ, আর এটা 15 দিনে। আগে যা যা হয়েছে তার উল্টা হবে, অর্থাৎ একে যেহেতু দুইটাই ভাগ হয়েছে, অর্থাৎ দুইটাই নিচে বসেছে, তো এই দুইটাই উপরে যাবে। সো 50 গুণন এই 12 গুণন 15, আর নিচে যেটা ছিল 10 গুণন 20। তো এটা আমরা 10 দিয়ে কাটি, 5 10 50, আর এটা 5 দিয়ে কাটি, 3 5 15, 5 দিয়ে 4 5 20, 4 দিয়ে যদি এটাকে কাটি, 3 4 12, নিচের একের কোনো ভ্যালু নেই, তো 3 5 15, 3 15 45, তো 45 বিঘা এটাই হওয়ার কথা আমাদের 53 নম্বর কোশ্চেনের অ্যান্সার। 45 বিঘা, যেটা গ নম্বর অপশনে ছিল। হ্যাঁ, ওকে। আচ্ছা, 54 নম্বর বীজগণিতের মান নির্ণয়ের অঙ্ক। সো এটা আমরা এই মানটা তুলে উভয় পাশে বর্গ করব, তাহলে এই জিনিসটা পেয়ে যাব। আমি আগে তুলে নিচ্ছি, a - 1/a সমান হলো 5√3। তো আমরা এই জায়গাটায় এখন উভয় পাশে বর্গ করব, বা এটা হলো মান থেকে করা বলে, প্রদত্ত রাশি দিয়েও করা যায়। উভয় পাশে বর্গ করা মানে এইভাবে স্কোয়ার করে দেওয়া। এখন এটা আমরা বর্গের সূত্রে ফেলবো, a - b হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এটার উপরই স্কোয়ার, আসলে 1 স্কোয়ার ফেলে 1ই হয়, আর এটা নিচে স্কোয়ার হবে। আর এটার স্কোয়ার করলে কত হয়? দেখো, স্কোয়ার করা মানে কি? 2 দিয়ে গুণন না, 2 বার গুণ করা, অর্থাৎ 5√3 গুণন 5√3। তো এক্ষেত্রে 5 আর 5, এটা যেহেতু পূর্ণ সংখ্যা অবস্থা আছে, তাহলে এটা 5 5 25 হবে, গুণন, এখানে একটা অদৃশ্য গুণ চিহ্ন আছে দুটোর মধ্যে। √3 গুণন √3 মানে কি? √3-এর উপর স্কোয়ার, একই জিনিসের উপর একই জিনিস 2 বার গুণ করলে স্কোয়ার দেওয়া যায়, তাহলে স্কোয়ার আর হচ্ছে যে রুট কিন্তু ক্যান্সেল হয়ে যায়। তো এটা যদি ক্যান্সেল হয়, তাহলে 3 থাকে, এটা কিন্তু 9 হতে পারবে না। সো 3 হলে 3 25 75 হয়। তো এর ভিতর দেখো 75 লুকিয়ে ছিল, টেরি পাওয়া যায় না, 75। এখন নেক্সট লাইনে এই a আর a কাটা যায়, আর -2টা এবারে গেলে প্লাস হয়ে যাবে। তো স্কোয়ার, এটা আমরা পাশাপাশি নিলাম, প্লাস 1/a স্কোয়ার, 75 আর 2 77। সো অ্যান্সার 54 নম্বর কোশ্চেনে 77, ঘ নাম্বার। আমরা একটু অ্যান্সারটা দেখে নিই। হ্যাঁ, 55 নম্বর একটা সমাধান দেওয়া হয়েছে। এখানে অঙ্কটা আমি আগে তুলে নিচ্ছি। 2x প্লাস 15 সমান হচ্ছে 27 মাইনাস 4x। সমাধান, এখান থেকে জাস্ট x এর মান বের করতে হবে। তো আমরা x গুলো এক সাইড করি, 2xটা বাম পাশে আছে, আর এই -4xটা এই পাশে প্লাস করে আনলাম, আর 27টা ডান পাশে ছিল, প্লাস 15টা ওই পাশে গেলে -15 হয়ে যাবে। এখন আমরা জাস্ট এটা যোগ করব, 4 আর 2 6x, আর এটা বিয়োগ করব, 5 আছে 7 হবে 2, হাতে নাই 1 আছে 2 হবে 1। ওকে, বা x সমান সমান 6, যেহেতু গুণন আছে এবারে আসলে ভাগ হবে, তাহলে 12/6, তো এটা 2। অতএব x সমান সমান হলো 2। তো এইটাই হলো নির্ণেয় সমাধান। 55 নম্বরের অ্যান্সার হলো খ নাম্বারটা, অর্থাৎ 2। এরপরে অনুপাতের একটা অঙ্ক আমরা দেখছি, এটা প্রায়ই আসে এই অঙ্কটা।
সেটা যেটা করতে হয় যে 60 লিটার টোটাল মিশ্রণ, এখানে কেরোসিন ও পেট্রোলের অনুপাত এত, ওই মিশ্রণে আরও কত লিটার পেট্রোল মিশালে, এটা পরে হবে। আগে তোমাকে এখান থেকে কেরোসিন আর পেট্রোল কত লিটার করে আসে এটা বের করতে হবে। সো টোটাল দেওয়া থাকলে আমরা এর আগে দেখেছি অনুপাতের রাশির যোগফল দিয়ে করা যায়, এটা যোগ করে নিয়ে তারপরে এর করে এটার সাথে এর করে বের করা যায়, অনেক নিয়মে করা যায়। আবার আমি ইচ্ছা করলে এই দুটোর সাথে ক ধরে নিতে পারি। অনুপাতে ক ধরতে গেলে মনে করি কেরোসিন আছে 7 ক লিটার আর পেট্রোল আছে 3 ক লিটার, তারপরে ওটি তাড়াতাড়ি হয়, প্রশ্ন মতে 7 ক যোগ 3 ক সমান 60, সমাধান করলে কয়ের মান বের হয়ে যাবে। তো আমি ওই নিয়মটাই দেখাই, অনুপাতের রাশির যোগফল আসলে আগে দেখিয়েছিলাম আমি। তাহলে মনে করি প্রথমে যেটা ছিল সেটা হলো আমরা 56 নম্বরে আছি, তাহলে কেরোসিন প্রথমে আছে, তাহলে কেরোসিন এটা, পেট্রোল এটা। তাহলে মনে করি কেরোসিন হলো 7 ক লিটার আর পেট্রোল অনুপাতের সাথে একটা করে ক ধরা। তাহলে প্রশ্ন মতে এই দুটা যোগ করলে টোটাল দেওয়া আছে কত 60, 7 ক যোগ 3 ক সমান হলো 60, বা তাহলে এই দুটা যোগ করলে হলো 7 আর 3 10 ক সমান হলো 60, বা ক সমান 10 এই পাশে ভাগ হলে 60 ভাগ 10 তাহলে হলো 6। এখন এইখানে একটা কয়ের মান বসাইতে হবে, এখানে একটা কয়ের মান বসাইতে হবে, তাহলে আমরা কেরোসিন আর পেট্রোলের পরিমাণটা পেয়ে যাব। তাহলে কেরোসিন হলো 7 গুণন কয়ের মান কত 6, তাহলে এটা হলো 42 লিটার, 642 লিটার। আর পেট্রোল যেটা, পেট্রোল 3 গুণন কয়ের মান অর্থাৎ 3 গুণন 6, তাহলে 3 6 18 লিটার। এই দুটো আমরা আগে পেয়ে গেলাম। এখন যেটা বলা হয়েছে যে ওই মিশ্রণে কোনটা আরও মিশাবে দেখি, ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে, তো এটাকে আমরা এখন ক দিয়ে ধরতে হবে। তো মনে করি কি যে ক লিটার পেট্রোল মেশাতে হবে। তখনই আমাকে দেখতে হবে যে পেট্রোল আগে কত ছিল 18, আমি যদি আরও ক লিটার মিশাই, অনেকে যেমন বলে 18 ক হলো, 18 ক হলে কিন্তু গুণ করা হলো, আমার কাছে আছে মনে করো 18 লিটার, আমি যদি আরও 5 লিটার মিশাই তখন কি করি, যোগ করি না, সেরকম। তাহলে অতএব তাহলে পেট্রোল কত দাঁড়ালো, যোগের সময় যে কোনো একটা আগে লেখা যায় ক যোগ 18 বা 18 যোগ ক। আর এইখানে কেরোসিনের কথা যেহেতু বলে নাই, কেরোসিন তোমাকে এটাই ধরে নিতে হবে যে 42। এখন আমরা একটা সমীকরণ গঠন করব নতুন করে একটা অনুপাত দিয়ে, সেটা হলো এইখানে যেটা বলেছিল যে কত লিটার পেট্রোল মেশালে অনুপাতটা এত হবে। তো অনুপাতের সিরিয়াল এটাই নিতে হবে যে কেরোসিন অনুপাত পেট্রোল সমান এত হবে। তো কেরোসিন তো এটাই আছে 42, এটাই থাকলো যে কেরোসিন ইস টু পেট্রোল নিতে হবে এইটা, অর্থাৎ নতুন যেটা হলো 18 প্লাস ক, সমান দিয়ে এই যে নতুন অনুপাত যেটা দেওয়া হয়েছে অর্থাৎ 3:7, এটা আমরা ডান পাশে বসিয়ে দেব। এখন আমরা জাস্ট অনুপাতকে ভাগের আকারে নিতে হয়, তোমরা জানো যে এটা উপরে থাকবে 42/18 প্লাস ক নিচে থাকবে, এই পাশটা আমরা ভাগের আকারে নেব। এখন আড়াআড়ি গুণ করবো, এই কোণাটা যদি গুণ করি, কয়ের কোণাটাই আগে করতে হয়, তাহলে 3×18 হবে 54, আর এটাও গুণ পাবে অর্থাৎ প্লাস 3 ক, আর এইটা গুণ করলে হবে 7 দুগুণে 14, 4 হাতে 1, 4 7 28, আর 29, 294। 54 আমরা ওই পারে মাইনাস করে দিই, 3 ক সমান 294 মাইনাস 54। আমি আসলে ইচ্ছে করে পেজ উল্টাচ্ছি না, ঝামেলা হয়। 0 5 আছে 9 হবে, 4 হাতে নাই, তাহলে 240, তাহলে 3 ক সমান 240, তো ক সমান কত হবে 240/3, তাহলে 80। সো 80 লিটার হওয়ার কথা আমাদের 56 নম্বরের অ্যান্সার, অর্থাৎ খ নাম্বার অপশনে ছিল 80 লিটার। আমরা দেখে নিই অ্যান্সারটা 56 খ। ওকে, আচ্ছা, এখন একটা মিলি কিলো হেক্টর অঙ্ক দেওয়া হয়েছে, এটা 57 নম্বর অঙ্ক। আচ্ছা, সংখ্যাটা আমি তুলে নিই, 2057,3.4, এটা মিলিগ্রাম ছিল, আর চাওয়া হয়েছে এত কত কিলোগ্রাম হবে। তো এটা কিলো হেক্টর সূত্র যারা জানো, দেখো কিলো হেক্টর ডেকা, এটা মিটার লিটার গ্রাম, ডেসি সেন্টি মিলি, এইভাবে নামগুলো তোমাকে সিরিয়ালি জানতে হবে। তো মিলি কিন্তু হলো এই জায়গাটা, আর কিলো হলো এই জায়গাটা। তো সূত্র ভুলে গেলে দেখো একটা বুদ্ধি আছে, সেটা হলো এখান থেকে এইখানে বলো অথবা এখান থেকে এখানে বলো, কয়টা ঝাঁপ দিতে হলো। যে আমি যদি এখান থেকে ভাবি যে মিলি থেকে আমি যাব কিলো, তাহলে এখান থেকে ঝাঁপ গুনতে হবে, টোটাল এই ঘরটা বাদ দিয়ে ধরতে হবে, অর্থাৎ 1 ঝাঁপ, 2 ঝাঁপ, 3 ঝাঁপ, 4 ঝাঁপ, 5 ঝাঁপ, 6 ঝাঁপ, তাহলে 1-এর পরে 6টা শূন্য, 1 2 3 4 5 6, যত ঝাঁপ দিবা 1-এর পরে ততগুলো শূন্য। এখন এইটা দিয়ে আমরা গুণ করবো না ভাগ করবো, সেটা একটা বিষয়।
তোমরা একটা জিনিস মনে রাখবা, মিলি এই সাইডটা কিন্তু ছোট, কিলো হলো সবচেয়ে বড়। তো একটা ছোট একককে বড় একক বানাতে, যেমন ধরো মিনিটকে যদি ঘন্টা করতে যাই, এটাও ছোট থেকে বড়, হ্যাঁ, সেই ক্ষেত্রে ভাগ করতে হয়। কিন্তু একটা ছোট সংখ্যাকে বড় করতে গুণ করা লাগে, কিন্তু আমরা এখানে সংখ্যা না এককের কথা বলি, যে ছোট একককে বড় একক করতে করতে ভাগ করতে হয় কি দিয়ে? ওর সাথে ওর যা সূত্র তাই দিয়ে। সো মিলি যেহেতু ছোট, বড় হলো কিলো, তাহলে এটা কিলো বানাইতে গেলে এই জিনিসটা দিয়ে ভাগ দিতে হবে। সো আমরা এই ভাগটা উপর নিচ করে দেব, তাহলে আমরা মুখে মুখে করতে পারবো। দেখো, বাই একের পরে 6টা শূন্য, 1 2 3 4 5 6। তো দশমিকের একের পরে শূন্য থাকলে এগুলো আসলে করতে হয় না। নিয়ম হলো যে দশমিকটা যে জায়গায় আছে এই জায়গা থেকে এই বাম দিকে, যেহেতু ভাগ হলে ছোট হয়ে যায়, গুণন হলে এইদিকে সরে, কিন্তু শর্ত হলো একের পরে শূন্য থাকলে। অন্য কোনো ক্ষেত্রে কিন্তু তোমাকে দশমিক তুলে হোক, যেমন করে হোক, ক্যালকুলেশন করতে হবে। আর এই জায়গা থেকে দশমিক, যেহেতু এখানে 6টা শূন্য আছে, আমরা বাম দিকে 6 ঘর সরবো। তাহলে এখানে আসলে একটা অঙ্ক, 2 3 4 5 ঘর শর্ট থাকলে আবার শূন্য দিয়ে তোমার ঘর মেকআপ করতে হয়। সো আমরা সামনে একটা শূন্য দিলাম, আর এদিকে 2 0 5 7 3 4। তাহলে এখান থেকে দেখো, আমরা 6 ঘর হলে এইখানে ছিল, এই যে এইখান থেকে 1 2 3 4 5, তাহলে একটা ঘর বাড়ানোর জন্য শূন্য দিয়ে 6 করা হলো, আর সামনে একটা শূন্য আমরা দিলাম। সো এত কিলোগ্রাম। এটা যদি লিখিত অঙ্ক হয়, এখানে ডট ডট দেওয়া যাবে না, যখনই তুমি এটা দিয়ে ভাগ দিয়েছো এটা কিন্তু কিলোগ্রাম হয়ে গিয়েছে। সো 57 নম্বরে আমরা অপশন দেখব 0.0205, হ্যাঁ 7 3 4, তাহলে গ নাম্বার অপশনটাই রাইট। আমরা দেখলাম এটা ঠিক আছে। নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম? ইতিপূর্বে আমরা এরকম একটা অঙ্ক করেছি, তো আমরা আবারও অপশনগুলো আমি খাতায় তুলে নিচ্ছি। আমরা ভাগ করে করে বড়টা যাচাই করে নেব। 5/11, এই 4টা ছিল অপশন। সো আমাকে এই নিচের সংখ্যাটা দিয়ে উপরেরটাকে ভাগ করে দেখতে হবে। তো দশমিক দিয়ে একটা শূন্য বসালাম, আর 4 বার গেল, 4 5 20 মিলে গেল। তো 7 দিয়ে আমরা যদি উপরের 3কে ভাগ দিই, তাহলে যেটা হবে, দশমিক দিয়ে শূন্য নিলাম, 4 বার দিলাম, 4 7 28, অবশিষ্ট 2, একটা শূন্য এমনি পেলাম। তারপরে 3 7 21 বড় হয়, 7 2 14, আমরা 2 ঘর বন্ধ করে রেখে দিলাম। এটা 9 দিয়ে আমরা যদি 4কে ভাগ দিই, তাহলে যেটা হবে, দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, 4 বার যায়, 4 9 36, এখানে অবশিষ্ট থাকে 4, একটা শূন্য, ভাগফলে দশমিক আসলে একটা শূন্য করে পাওয়া যায়, শূন্য নিলাম, আবার যায় 4 বার, 4 9 36, 2 ঘর বন্ধ করে আমরা রেখে দিলাম। এটাও করি, দশমিক শূন্য, 4 11 44, অবশিষ্ট থাকে 6, একটা শূন্য এমনি পেলাম, 5 11 55, এটা থেকে গেল। এখন আমাদের দশমিকের ঠিক ইমিডিয়েট পরের ঘরটা দেখতে হয়, এটাকে দশমাংশ বলা হয়। তো এর দশমাংশ 4, এর দশমাংশ 4, সবার দশমাংশ 4, সবারই যদি একই হয়, তাহলে সেক্ষেত্রে দশমাংশ দেখে আর কাজ হবে না, তখন আমাকে পরের ঘরটা, অর্থাৎ পরের ঘরটাকে বলে শতাংশ। এখন যদি বলো শতাংশ কোথায় পাবো, তাহলে শূন্য একটা দেওয়া যায়, সেইভাবে ভাবো যে এর শতাংশ হলো 0, এর শতাংশ হলো 2, এর শতাংশ হলো 4, এর শতাংশ 5, তাহলে যার শতাংশ বড় সেই বড়। দশমাংশের ক্ষেত্রেও তাই, যার দশমাংশ বড় সেই বড়, কিন্তু এখানে দশমাংশ সবগুলো একই ছিল। সো 5/11 আমাদের 58 নম্বর কোশ্চেনের অ্যান্সার, 5/11। আমরা একটু চেক করে নিই, 58 ঘ। ওকে, ধারাটির পরবর্তী সংখ্যা কত? এখানে দেখো একটা থিম আছে, যে লবগুলোর ক্ষেত্রে দেখো যে 1 3 5 7, তাহলে পরের যে সংখ্যাটা ভগ্নাংশটা আসবে, তাহলে নিশ্চিত 9 হবে। তো 9 আলা 2টা আছে, 2টার মধ্যে একটা। এখন আমরা হর দেখি, যে 5 5 6 7 8, 3 করে বাড়ছে, 8 আর 3 11, 11 আর 3 14, তাহলে 14 আর 3 17। সো এটাই অ্যান্সার, এটা একদম নিশ্চিত। 59 নম্বরের হলো গ নাম্বারটা, হ্যাঁ এটা অ্যান্সার। 60 নম্বর, আমরা 60 নম্বরে যাই। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 44 মিটার, প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি, দৈর্ঘ্য প্রস্থ কত করে হবে? সো এটা অপশন থেকেও করা যায়, সমস্যা না। হ্যাঁ, আবার আমরা এমনিও দেখতে পারি, অপশন থেকে কিন্তু খুব তাড়াতাড়ি করা যায়। প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি, তাহলে এখানে দেখো সিরিয়াল দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে, তার মানে প্রতিটা অপশনে যেটা প্রথমটা আছে এটা দৈর্ঘ্য, যেহেতু এই যে বলেই দিছে দৈর্ঘ্য ও প্রস্থ, এটা দৈর্ঘ্য এটা প্রস্থ। তাহলে দেখি দৈর্ঘ্য কোথায় 2 মিটার বেশি আছে, এখানেও আছে, সবগুলো দেখো 2 মিটার বেশি আছে দৈর্ঘ্যটা, এখানেও 2টা চালাক দেখো, এটাও 2 মিটার দৈর্ঘ্য বেশি আছে। সো এই অপশন দিয়ে আমাদের হলো না, তাহলে আরও আমরা দেখব কোনটার পরিসীমা 44 হয় দেখি। তো আয়তের পরিসীমার সূত্র কি, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, পরিসীমা সমান 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন আমরা প্রথমটা যদি অ্যান্সার ভাবি, তাহলে আমরা দৈর্ঘ্য 10 আর প্রস্থ 8 বসিয়ে দিই,
দৈর্ঘ্য 10, প্রস্থ 8, তাহলে 10 আর এটা 18, 18 দুগুণে 36, পরিসীমা দেওয়া আছে 44, তাহলে এটা ব্যর্থ হলো। আবার যদি আমরা 14 আর 12 দৈর্ঘ্য প্রস্থ বসাই, যে 2 ইন্টু দৈর্ঘ্য হলো 14 আর প্রস্থ হলো 12, তাতে কি হয়, ভিতরটা আমরা যোগ করি, 4 আর 2 6, 1 আর 1 2, তাহলে 26 গুণন 2, 6 দুগুণে 12, 2 হাতে 52 হয়। এখানে পরিসীমা দেওয়া আছে 44, এটা হলো না। গ নাম্বার অপশনে যাই, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে এই দুইটা যোগ দিলে 12 আর 10 22, আর 2 দিয়ে যদি আমরা গুণ করি 22 দুগুণে 44, তাহলে এটাই রাইট অ্যান্সার। এটাও পরিসীমাটা করে দেখো, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 8 6 14, 14 দুগুণে 28 হবে। সো একদম গ নাম্বার অপশনটা ফুললি রাইট। সো এইভাবে অপশন থেকে করা যায়, অথবা আমরা চলক ক ধরেও করতে পারতাম, সমস্যা না। এখন আমরা অঙ্কগুলো শেষ করে ফেললাম, এগুলো আমরা কুইক আগাবো। নোবেল পুরস্কার কবে থেকে প্রচলিত হয়েছে? তো নোবেল পুরস্কার হচ্ছে 1901 সাল থেকে প্রচলিত হয়েছে। একজন ভালো শিক্ষকের কি কি যোগ্যতা এবং দক্ষতা থাকা দরকার? একটু আনকমন কোশ্চেন, তাহলে পড়ানো, সঠিক পরিচালনা ও গাইড করা, এটা হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সমুদ্র বায়ু প্রবল বেগে প্রবাহিত হয়। সমুদ্র বায়ু প্রবল বেগে প্রবাহিত হয় মানে কখন প্রবাহিত হয়, এরকম অ্যান্সারটা হবে। তাহলে মধ্যাহ্নে, মধ্যাহ্ন মানে কি, দুপুর টাইম যেটা। জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশি সভাপতি কে ছিলেন? এটা মেবি হুমায়ুন রশিদ চৌধুরী হবে আমার জানা মতে। হ্যাঁ, জাতিসংঘের যে সাধারণ পরিষদ হয় সেখানে বাঙালি সদস্য হিসেবে তিনি হচ্ছে যে কি সভাপতি দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী। কোনটি সামাজিক পরিবর্তনের উপাদান নয়? নয় বলেছে। তো নয়ওয়ালা কোশ্চেনগুলো একটু ভালো করে অ্যান্সার দিতে হয়। তো শিল্পায়নটাও সামাজিক পরিবর্তন, নগরায়ন মানে শহরায়ন যেটা, এটাও সামাজিক পরিবর্তন, শিক্ষাও সামাজিক পরিবর্তন, তাহলে বাসস্থান, বাড়িঘর, এটাকে সামাজিক পরিবর্তনের মধ্যে ফেলানো হয় না। মডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে এটা কি করা হয়? তো আমরা জানি ইন্টারনেট ইউজ করতে ইন্টারনেট লাইনে সংযোগ সাধন করা হয়। আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? তো এটা মেবি বগুড়া হওয়ার কথা। হ্যাঁ, বগুড়া অ্যান্সার, আলু সবচেয়ে ভালো হয় বগুড়ায়। সোনারগাঁওয়ের পূর্ব নাম কি ছিল? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তাহলে এটা সুবর্ণগ্রাম, সোনারগাঁওয়ের মানে পূর্বের নাম। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? তো এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী? ভারত আর শ্রীলঙ্কাকে পৃথক করেছে হলো পক প্রণালী। আচ্ছা, ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয় মানে মুক্তিযুদ্ধের সময় যে একটা স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া, তো এটা 6 ডিসেম্বর, মানে আমরা 16 ডিসেম্বরে স্বাধীনতা লাভ করেছি, তার আগেই দেখো স্বীকৃতি দিয়ে ফেলেছিল ভারত, 6 ডিসেম্বর 1971। 2020-21 বাজেটে সাধারণ করমুক্ত আয়সীমা কত? তো এটা রিসেন্ট বাজেট যেহেতু, এটা অবশ্যই ইম্পর্টেন্ট, তাহলে 2.50 লাখ টাকা, মানে বছরে এই টাকাটা উপার্জন করলে করমুক্ত, অর্থাৎ ইনকাম ট্যাক্স দিতে হবে না, তার উপরে দিতে হবে। স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা বাংলার রাজধানী হয়েছিল হচ্ছে যেটা কতবার? তাহলে 4 বার। স্থায়ী সালিসি আদালত কোথায় অবস্থিত? তো এটা হবে দ্য হেগে, নেদারল্যান্ডের শহর হেগ। গোধূলির কারণ কি? 75 নম্বর, তো এটা হবে বিক্ষেপণ। পৃথিবীর শক্তির মূল উৎস কি? তাহলে সূর্যই হলো পৃথিবীর শক্তির মূল উৎস। বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কি? এটা কিন্তু এর আগে বেশ কয়েকবার এসেছিল এই প্রশ্নটা। 77 নম্বর, এটা হবে তোমাদের কর্কট ক্রান্তি রেখা। বাংলাদেশের উপর দিয়ে ভৌগোলিক কাল্পনিক একটা রেখা কল্পনা করা হয়, এটা হলো কর্কট ক্রান্তি রেখা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপন করা হয় হচ্ছে যে এটা চাওয়া হয়েছে কোথায়? তো এটা আমরা জানি কালুরঘাট, চট্টগ্রামে এটা ছিল মুক্তিযুদ্ধের সময়। বরেন্দ্রভূমি বলা হয় কোন এলাকাটাকে? তাহলে রাজশাহী বিভাগের উত্তর পশ্চিম অঞ্চলটাকে বরেন্দ্রভূমি বলে। এগুলো অবশ্যই নোট করে রাখো তোমরা। বর্তমানে দেশের নদী বন্দর কয়টি? সমুদ্র বন্দর ছিল 3টি, এর আগে আমরা দেখেছিলাম একটা মডেলে, আর নদী বন্দর আসলে এটা 35টি হবে, এটা তোমাদের মনে রাখতে হবে। তো এর সাথে সাথে আমাদের পঞ্চম আজকের এই মডেল শেষ করে ফেললাম। আমরা পরবর্তীতে নেক্সট মডেল নিয়ে আলোচনা করব। তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করব একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আজকে পর্যন্তই, ধন্যবাদ।